মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চাইবেন যেন কোনো গণতান্ত্রিক আন্দোলন পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠিত না হয়, তার বিরুদ্ধে বিরোধী দলগুলোর লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর সেটিং এটা সর্বজন বিদিত। মুসলমানদের জন্য উনি কিচ্ছু করেননি। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের জন্য উনি কিচ্ছু করেননি, ক্যাচকলা দেখিয়েছেন মুসলমানদের। ইউনূস প্রশাসন একটা বেঈমান প্রশাসন। বাংলাদেশের মানুষই একদিন বুঝতে পারবে যে একে কিভাবে তাড়ানো যায়, কত তাড়াতাড়ি তাড়ানো যায়। আন্দোলনকারীরা আরও বড় ভুল করেছে। আন্দোলনকারীরা এই ভুলই করেছে, আজকে যদি আন্দোলনকারীরা সকল বিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে আন্দোলনটা করত, এই আন্দোলনের সুদূর প্রসারী একটা প্রভাব বাংলার রাজনীতিতে থাকতো, বাংলার জনজীবনে থাকতো, বাংলার ইতিহাসে থাকতো। রাজ্য হোক বা কেন্দ্র, সর্বত্র বিরোধীদের যে কোনো কর্মসূচিতে কেন তাদেরকে বাধার মুখে পড়তে হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারটা চলছে, এই প্রশাসনটা একটা স্বৈরচারীর প্রশাসন। তারা কখনো গণতন্ত্রকে মেনে নিতে পারে না। এককালে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র বলে অনেক চেঁচাতেন এবং রাস্তার মাঝখানে বসে পড়তেন। আজ যখন ওনার প্রশাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এবং রাস্তায় বসে পড়ি, তখন আপনারা তো দেখলেন যে 10টা লোককে আটকাতে অন্তত 150 জন পুলিশ পার্সোনালকে উনি দাঁড় করিয়ে দেন। কারণ উনি একনায়কতন্ত্রে বিশ্বাস করেন। সেই একনায়কতন্ত্রে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চাইবেন যেন কোনো গণতান্ত্রিক আন্দোলন পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠিত না হয়, তার বিরুদ্ধে বিরোধী দলগুলোর লড়াই। আজকে তো আপনাদের ডেপুটেশন জমা ছিল, যে চিঠি আপনারা নিয়ে এসেছিলেন, যে দাবি দিয়ে, কোনোটাই তো সম্পূর্ণ না, ডেপুটেশনটা ওনারা ডিসি নর্থ হাতে করে নেননি। তবে আরও কোনো উঁচু পদমর্যাদার কোনো পুলিশ অফিসার খুব সম্ভবত ডেপুটেশনটা হাতে করে নিয়েছেন। আমরা তো এটুকুই চেয়েছিলাম, যেহেতু কলকাতা শহরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের অফিস সেভাবে নেই, পুলিশের ডেপুটি কমিশনাররা হচ্ছে আমাদের প্রশাসনিক প্রধান এক একটা অঞ্চলের। তার মাধ্যমেই ভারতবর্ষের রাষ্ট্রপতিকে আমরা এটা পাঠাতে চেয়েছিলাম, সেই কারণেই এখানে আসা। কিন্তু এসে যেভাবে দেখলাম ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আটকানোর চেষ্টা করা হচ্ছে, বুঝলাম যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো আন্দোলন সংগঠিত হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চায় না। তাহলে কি আজকে আপনারা যেহেতু অমিত শাহের পদত্যাগের দাবিতে এসেছিলেন, তার জন্যই কি আপনাদের বাধার মুখে পড়তে হচ্ছে? অবশ্যই অমিত শাহের পদত্যাগের দাবিতে এসেছিলাম বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের আটকালো। এই যে দেখুন, লম্বা ব্যারিকেড দাঁড়িয়ে রয়েছে, 10টা লোক, তার জন্য 150 পুলিশ পার্সোনেল দাঁড়িয়ে রয়েছে। এটাই তো কথা, এটাই চায় ওরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর সেটিং এটা সর্বজন বিদিত, আর সেখানে সহযোগিতা করছে পুলিশ প্রশাসন। এটা তো হবেই, আগামী দিনেও এটা চলবে এবং তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমাদের লড়াই জারি থাকবে। কিন্তু এই আম্বেদকর ইস্যুতে তৃণমূল কংগ্রেস তো নিজেও একই, আপনাদের মানে মতামত তো একই রয়েছে আপনাদের। ওনারা অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন? করেননি, আমরা দাবি করেছি। অমিত শাহ ওনাদের রাজনৈতিক আত্মীয় হন, আত্মীয়ের পদত্যাগ যারা দাবি করবে তাদের তো পুলিশকে দিয়ে আটকাতে হবেই। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে জঙ্গিদের খোঁজ পাওয়া যাচ্ছে এবং তাদেরকে উদ্ধার করা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে সেখান থেকে। কিন্তু এই যে জঙ্গিদের এত সন্ধান এই মুহূর্তে পাচ্ছে, কোথাও কি দেখা যেতে পারে সেই পশ্চিমবঙ্গটা জঙ্গিদের কি স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে? হ্যাঁ, যতক্ষণ আমি মনে করব যে কোনো একটি সম্প্রদায় আমার ভোট ব্যাংক এবং সেই সম্প্রদায়ভুক্ত মানুষ ভারতবর্ষের সীমানা পার করে এদিকে চলে আসবে, তাদের আমি ভোটার কার্ড বানিয়ে দেব, আধার কার্ড বানিয়ে দিয়ে আমার ভোট ব্যাংকের রাজনীতিটাকে বাড়াবো, ত্বরান্বিত করব, ততদিন এই ধরনের ঘটনা ঘটবে। কারণ সবাই তো বিপদে পড়ে এপারে আসে না, জঙ্গি কার্যকলাপ করার জন্যেও আসে, বিভিন্ন ধরনের অন্য কারণেও আসে, কুকর্ম করার জন্যেও আসে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাই মুসলমান, সবাই দুধেল গাই। মুসলমানদের জন্য উনি কিচ্ছু করেননি। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের জন্য উনি কিচ্ছু করেননি, ক্যাচকলা দেখিয়েছেন মুসলমানদের। কিন্তু ওই সম্প্রদায়ের নামটা শুনলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয় কিছু বলবো না,
তাতে যা হয় হয়ে যাক, এরা আমার ভোটার। এই ভোট দিতে দিতে একদিন আমার ওই সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারবেন যে কত বড় ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে ওনারা করেছেন। কিন্তু এই যে জঙ্গির সংখ্যা যেখানে বাড়ছে, একদিকে বাংলাদেশ থেকে ভিডিও বার্তায় বলছেন যে কাশ্মীর স্বাধীনের জন্য তৈরি হও, 7 সিস্টার তোমরা তৈরি হও, মানে কোথাও কি পাকিস্তানের যে জঙ্গি সংগঠন রয়েছে বা অন্যান্য জঙ্গি সংগঠনগুলো তাদেরকে কি এইভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে? কারণ বাংলাদেশ তো অক্সিজেন দেওয়ার কাজই করছে, কারণ তারা এই মুহূর্তে যেমনটা ধারণা যে তারা যদি কোনোভাবে বাংলাদেশে পৌঁছাতে পারে তাহলে তাদের নিরাপত্তা এবং তাদের কার্যকলাপ তারা চালিয়ে যেতে পারবে। ইউনূস প্রশাসন একটা বেইমান প্রশাসন, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় 17 থেকে 20,000 ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই ভারতবর্ষ 1 কোটির ওপরে মানুষকে এখানে আশ্রয় দিয়েছিল, তাদের খাবার দাবার থাকার ব্যবস্থা করেছিল, যে ভারত সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্রের ব্যবস্থা করেছিল, সেই ভারতবর্ষ হচ্ছে ইউনূস সরকারের কাছে এখন পরম শত্রু। আর যে পাকিস্তান গণহত্যার জন্য বাংলাদেশের কাছে একটা ক্ষমাও চায়নি, সেই পাকিস্তান হয়ে গেছে এখন পরম মিত্র। একটা বেইমান প্রশাসন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে এবং বাংলাদেশের মানুষই একদিন বুঝতে পারবে যে একে কিভাবে তাড়ানো যায়, কত তাড়াতাড়ি তাড়ানো যায়, এবং সেই দিন বেশি দূরে নেই। আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মারা পরানো হচ্ছে, এই ধরনের ভিডিও সামনে আসছে। হ্যাঁ, স্বাভাবিক। যারা মুক্তিযুদ্ধকে ভুলে যায়, যারা মুজিবুর রহমানকে ভুলে যায়, হ্যাঁ, দেশের পিতাকে যারা ভুলে যায়, তারা বঙ্গবন্ধুর মূর্তির ওপরে প্রস্রাব করে, তারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরাবে, এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার। সেই জন্য তো বললাম একটা বেইমান প্রশাসন চলছে, আর তাকে ব্যাকিং করছে জামাতের মতন একটা ফান্ডামেন্টালিস্ট শক্তি, যারা ধর্ম কতটা মানে আমি জানি না, কারণ ইসলাম ধর্মে কখনো শেখায়নি মানুষের ওপরে অত্যাচার করার কথা। তারা ধর্ম মানে না, কিন্তু ধর্মটাকে মুখোশ বানিয়ে পিছনে যে জামাত কাজ করছে, একদিন বাংলাদেশকে আফগানিস্তান বা সিরিয়ায় পরিণত করবে। দাদা, একটু রাজ্যের দিকে ফিরে আসবো। রাজ্যে আমরা জানি এই মুহূর্তে আন্দোলন চলছে আবারও জুনিয়র ডক্টর থেকে তরফ থেকে আন্দোলনকারীরা, এবং সেই পরিপ্রেক্ষিতে যেমন আদালতে তার শুনানিও চলছে, এবং এখন যেটা দেখা যাচ্ছে যে সিবিআইয়ের আইনজীবী এবং অন্যদিকে নির্যাতিতার পরিবারের আইনজীবীর মধ্যে তর্ক বিতর্ক চলছে। আবার গতকালই আমরা যেটা জানতে পারলাম যে কেন্দ্রীয় সরকারের ফরেন্সিক ল্যাবরেটরি থেকে একটি তথ্য দেওয়া হচ্ছে, তারা 14 আগস্ট কলকাতায় এসে যে পরীক্ষা নিরীক্ষা করেছিল চেস্ট মেডিসিন ওয়ার্ডে, তারা বলছেন যে সেই স্থানে অর্থাৎ সেই ঘটনাস্থলে যে ধরনের প্রমাণ পাওয়ার কথা বা তথ্য পাওয়া যাচ্ছে তার সঙ্গে কোনো রকম কোনো তথ্য পাওয়া যায়নি। তাহলে কি সেই স্থানটাই নেই? বিষয়টা হচ্ছে সিবিআইয়ের একটা রোগ আছে। সিবিআইকে যখনই নরেন্দ্র মোদী বলে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তটাকে স্লো করে দাও, তখনই সিবিআই বলে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। তা না হলে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়া গেল, এদের বিরুদ্ধে 90 দিন কেটে গেল, তাও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া গেল না। এগুলো কার ইশারায় হচ্ছে এটা তো বুঝতে হবে। অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী সর্বতোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকীর্তি আর দুর্নীতিকে ঢেকে রাখতে চায়। এর বিরুদ্ধে আমরা পথে নেমেছি এবং সকল ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো এবং তাদের কর্মীরা সবসময় পথে থাকবে। আপনি কি আন্দোলনকারীদের মতনই বলছেন? কারণ আন্দোলনকারীরা যে বক্তব্য রাখছে রাজ্য কেন্দ্রে সেটিং হয়েছে। আন্দোলনকারীরা আরও বড় ভুল করেছে। আন্দোলনকারীরা এই ভুলই করেছে, আজকে যদি আন্দোলনকারীরা সকল বিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে আন্দোলনটা করত, এই আন্দোলনের সুদূর প্রসারী একটা প্রভাব বাংলার রাজনীতিতে থাকতো, বাংলার জনজীবনে থাকতো, বাংলার ইতিহাসে থাকতো। ওরা কোনো একটা শ্রেণীকে কোলে বসিয়ে বাকিদের গো ব্যাক করে নিজেদের আন্দোলনকেই এক কানাগলিতে পাঠিয়ে দিয়েছে। সেই জন্য ওদের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না। ইতিমধ্যে পড়াশোনার ক্ষেত্রে যদি দেখি আমরা, যে আমাদের এই রাজ্যে যেমন পাশ ফেল তুলে দেওয়া হয়েছিল একটা সেকশন অবধি, এবং সেই নিয়মের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার স্কুল শিক্ষায় ফের আসছে বড় বদল। 5ম থেকে 8ম শ্রেণীতে পাস ফেল প্রথা ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার। কোথাও কি শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন আসতে চলেছে এটাও কি আপনি মনে করছেন? না, দেখুন, যদি পাস ফেল প্রথা কেন্দ্রীয় সরকার ফিরিয়ে আনে, আমি ব্যক্তিগত স্তরে এটা উত্তর দেবো আপনাকে। আমি মনে করি এটা একটা গুড স্টেপ, কিন্তু আমাদের দেখতে হবে যে এই পুরো স্কুল জীবনে নতুন করে যে কারিকুলাম সেট করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, যেখানে পণ্ডিত নেহেরু বা
B.R. আম্বেদকরকে সরিয়ে দিয়ে শুধুই ওরা সাভারকারের ইতিহাস এই কারিকুলামের মধ্যে রাখছে, আমরা তার বিরোধিতা করি। আমরা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব শুধু পাশফেল প্রথা ফিরিয়ে আনা নয়, কারিকুলামটা নিয়েও সকল বিরোধী দলের মধ্যে যারা জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তি আছে তাদের সঙ্গে বা যারা যোগ্য এই বিষয়ে আলোচনা করতে আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে আলোচনা করুক, সর্বভারতীয় সর্বদলীয় বৈঠক ডাকুক কারিকুলামের ব্যাপারে, এবং পাশফল প্রথা যেটা ওনারা ফিরিয়ে আনতে চাইছেন অবশ্যই ফিরিয়ে আনুক, এটা আমি ব্যক্তিগত স্তরে ওয়েলকাম করি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।